ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। অভিজ্ঞ আম্পায়ার হাতে থাকার পরও প্রিমিয়ার লিগে অনভিজ্ঞ সাথীরা জাকির জেসিকে কেন ম্যাচ দেওয়া হয়েছে সে প্রশ্ন তুলেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। মোহামেডান প্রাইম ব্যাংক ম্যাচকে বড় খেলা উল্লেখ করে সেই দিন সিনিয়র কোনো আম্পায়ার প্রত্যাশা করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে জেসিকে ভালো আম্পায়ার এবং সম্ভাবনাময় হিসেবে দেখছেন খালেদ মাহমুদ সুজন। অফিসিয়ালি আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার, এটা অ্যাকসেপ্টেবল না, তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন। বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর দাবি, সাথীরা জাকির জেসি অনভিজ্ঞ আম্পায়ার নন। ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমেই তিনি প্রিমিয়ার লিগের ম্যাচ পেয়েছেন। এখানে ছেলে মেয়ে কোনো ইস্যু না, তার যোগ্যতার ভিত্তিতেই ম্যাচ পেয়েছেন। ইফতেখারের এমন বক্তব্যের পর এবার আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন তার প্রতিক্রিয়া দিলেন জেসি ইস্যুতে। সুজন বলেছেন, কোনোভাবেই বিগ ম্যাচে জেসির মতো অনভিজ্ঞ আম্পায়ার দেয়া ঠিক হয়নি। She might be a very good umpire এবং সে হয়তো বাংলাদেশের ডেফিনেটলি ফিউচারে সে অনেক ভালো করবে, তার ফর্মার ন্যাশনাল প্লেয়ার, সব মিলে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেটে ডেফিনেটলি। বাট আম্পায়ারিং হিসেবে তার এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় না যে প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে করার, মানে যদি আমি আমার ওপিনিয়ন দিই, ইটস মাই ওপিনিয়ন ইজ মানে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে, যে আমাদের আম্পায়ারিং কারা করছে দেখতে হবে। কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকলে আমি কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে। জেসি ভালো আম্পায়ার হলেও প্রিমিয়ার লিগ চালানোর মতো অভিজ্ঞ নন বলে মনে করেন মাহমুদ। ডিপিএলে মোহামেডান প্রাইম ব্যাংকের মতো বিগ ম্যাচে তার অভিষেক না করালেও পারত কর্তৃপক্ষ, এমনটাই মত সুজনের। ডেফিনেটলি আম্পায়ার্স কমিটি তাকে ডেভেলপ করার চিন্তা করছে, বা ডেভেলপ করার আরও কথা আছে, বাট প্রিমিয়ার লিগের এইসব প্রেশার ম্যাচে না। আমরা এটাতে উনিও ভালো কিছু শিখবেন না আসলে। শি ইজ এ ভেরি গুড আম্পায়ার, ডেফিনেটলি সে আম্পায়ারিং করছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটও করছে, ডেফিনেটলি করছে। বাট ওই বাংলাদেশ ওমেন্স টিমের আম্পায়ারিং করা আর আপনার প্রিমিয়ার লিগে আবুনি মডার্ন আম্পায়ারিং করা কিংবা প্রাইম ব্যাংক অ্যান্ড মডার্ন আম্পায়ারিং করার মধ্যে ডিফিকাল্ট আছে। যারা বড় দল বা বড় প্লেয়ার যেসব দলে খেলে তাদেরকে আমার মনে হয় যে এমন আম্পায়ার দেওয়া উচিত যেটা প্লেয়াররা আম্পায়ারদের রেসপেক্টটা দিতে পারে। জেসির অধীনে ম্যাচ পরিচালনা লিঙ্গ ইস্যুতে রূপ নেয় তীব্র বিতর্ক ও সমালোচনার জন্ম নেয় সামাজিক মাধ্যমে। পরে দুই ক্লাব, ক্রিকেটার ও জেসি নিজে কথা বলায় বেরিয়ে আসে আসল সত্য। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন ইফতেখার রহমান মিঠু, চেয়ারম্যান আম্পায়ার্স কমিটি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিঠু ভাই, আপনি চলে আসবেন, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। প্রথমবারের মতো আপনাকে এই সেটে আমরা পেয়েছি, কেমন আছেন মিঠু ভাই? ভালো। মিঠু ভাই, আমাদের গণমাধ্যমে অনেক কথার অনেক মিস ইন্টারপ্রিটেশন হয়, আবার অনেক কথা আসে না। আমি দায়িত্ব নিয়ে একটা জায়গায় আপনাকে সাধুবাদ জানাতে চাই যে গত 2 বছরে আম্পায়ারদের ম্যাচ ফি বেড়েছে, অনেকে ক্যারিয়ার হিসেবে প্রথম ক্যারিয়ার হিসেবে আম্পায়ারিংকে বেছে নেওয়ার চেষ্টা করছেন। মহিলা আম্পায়ার দেখছি, মহিলা ম্যাচ রেফারি আমরা দেখছি, অনেক কিছু দৃশ্যমান পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন করারও আছে আপনাদের। কিন্তু আমার প্রথম প্রশ্নের জায়গাটা এখানে, তা হচ্ছে গেল 2 দিন ধরে যে ব্যাপারটা নিয়ে আসলে অনেক বেশি মিস ইন্টারপ্রিটেশন, অনেক জায়গা থেকে হয়তো অভিযোগ এসেছে, হ্যাঁ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ার কেন দেওয়া হয়েছে, কিন্তু 2 জন বা 3 জন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে সত্যিকার অর্থে শিরোনাম করা হয়েছিল, সিনিয়র 3 জন ক্রিকেটার নিয়ে, যেটা নিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশ সরকার পর্যন্ত অনেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এটা একটু ক্লিয়ার করবেন মিঠু ভাই, যে ক্রিকেটাররা আসলে এই কমপ্লেনের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন কিনা? আমি একদম ক্যাটেগরিক্যালি বলতে চাই যে এখানে কিন্তু কোনো প্লেয়ার, মাহমুদুল্লাহ বলেন, তামিম বলেন বা মুশফিক বলেন, দে অ্যাকচুয়ালি ওয়েলকামড জেসি। কারণ আমার যতটুকু জানা মতে জেসি কিন্তু মুশফিকের ব্যাচমেট ইন বিকেএসপি, তো সুতরাং দে ওয়েলকামড। যেটা হয়েছে যে এই আপনার তাদের কথা, এখনকার কথা মতো যে তারা মনে করছে যে জেসি অনভিজ্ঞ, অ্যান্ড দ্যাটস ওয়াই দে ওয়ার অসন্তুষ্ট ছিল যখন তারা মাঠে এই আম্পায়ারদের দেখেছে। সেটা কি কর্মকর্তারা? বেসিক্যালি ক্রিকেট অফিসিয়ালসরা। জি। সো এইখানে আমাদের ক্রিকেট বোর্ডের ফার্স্ট অফ অল আমি কেন জেসিকে এনেছি এটা আমি পার্সোনালি বলতে পারি যে আমাদের ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং হচ্ছে এখানে মেয়ে, মহিলা বা পুরুষ ইজ অল সেম টু আস। যার যে ক্যাপাবিলিটি থাকবে সেই ক্যাপাবিলিটি অনুযায়ী তারা উপরে আসবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দেখেন নেক্সট ইয়ারে আমাদের হচ্ছে মহিলা ওয়ার্ল্ড কাপ আছে। সো আমরা তো নিশ্চয়ই দেশবাসী বলেন বা আমরা ক্রিকেট ফেটার্নিটি বলেন যে আমরা তো চাই যে আমাদের দেশে আমাদের আম্পায়ার থাকুক,
গতবার এশিয়া কাপ হয়েছে, বাংলাদেশে হয়েছে, কিন্তু দের ওয়াজ নো মহিলা আম্পায়ার। সো লাস্ট 2 years যদিও এরা অনেক দিন ধরে পরীক্ষা দিয়ে পাশ করেছে, কিন্তু তাদের কিন্তু ইউজ করা হতো শুধু মহিলা ম্যাচে। জি, আমি মানে লাস্ট 3 বছর আগে যখন আমি এই কমিটি পেয়েছি, আমার গাইডলাইন সব কিছু কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব একদম ক্লিয়ার কাট করেছে। হি ওয়ান্টেড যে দিস ডিপার্টমেন্ট শুড প্রসপার। আমরা কিন্তু ওইভাবেই কাজ করছি। এখন জিনিসটা হয়েছে কি, এর প্রসেসে জেসিকে কিন্তু আমরা, জেসি কেন, মিশু, জেসি, আরও 4 জন আমাদের, এরা সিরিয়াসলি যেহেতু নিয়েছে, আমরা তাদের কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ করছি। আমরা স্কুল ক্রিকেট করিয়েছি, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 1st ডিভিশন করিয়েছি, এবং প্রিমিয়ার লিগে আমরা 4th আম্পায়ার করিয়েছি। আর ইন দ্য মিন টাইম দেখেন আইসিসিতে যে আমরা অ্যাপ্লিকেশনটা করেছি, আমরা ভেবেছিলাম যে 4 জনের 2 জন হবে, কিন্তু 4 জনকেই আইসিসি দিয়ে দিছে। সো এখন আইসিসি যেখানে আপনার ইন্টারন্যাশনাল প্যানেলে এদের নিয়ে নিচ্ছে, তো সেইখানে হু আর মি অর এনিবডি এলস টু সে যে শি ইজ নট এক্সপিরিয়েন্সড। ইয়েস, ম্যাচ পরিচালনার এক একটা এক্সপিরিয়েন্সের কথা বলেন। এখন জেসিকে আমরা, আপনি বলবেন, আমি তো মানতে রাজি না যিনি এক্সপিরিয়েন্স, কারণ ঠিক আছে প্রিমিয়ার লিগ করেনি সে, আমরা লঙ্গার ভার্সন করিয়েছি, তারপরে আপনার মেয়েদের করেছে, তারপরে লেজেন্ডস লিগ করে এসেছে, হ্যাঁ লেজেন্ডস লিগ করেছে, ক্রিস গেলকেও এলবিডব্লিউ আউট দিয়েছে। সো তারপরেও আবার এমার্জিং এশিয়া কাপ করেছে। আশা করি এবার দর্শকরা একেবারেই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গিয়েছে। ইফতেখার ভাই খুব চমৎকারভাবে এক্সপ্লেন করেছেন। এবার একটু এই উত্তপ্ত টপিকটা থেকে বের হয়ে এসে আমি একটু সাধারণ প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনারা নারী আম্পায়ার যেহেতু শুরু করেছেন এই ধারাটা, যেটা অসম্ভব সাধুবাদ জানানোর মতো, আমি একটু পাইপলাইনের বিষয়টা জানতে চাই, যে কত আগ্রহী সবাই এখানে আসছে, এবং যারা আগ্রহী আছেন কিন্তু জানেন না যে হোয়াটস দ্য ওয়ে, আপনাদের ট্রেনিং প্রসেস অ্যান্ড কীভাবে তারা অ্যাকচুয়ালি স্টার্ট করবে। দেখেন অ্যাকচুয়ালি ঠিক আপনার 26শে মার্চ 2 বছর আগে আমরা কিন্তু মেয়েদের ছেলেদের ম্যাচে ইউজ করা স্টার্ট করেছিলাম একটা এক্সিবিশন ম্যাচের মাধ্যমে। তো সুতরাং ওদের আগে শুধু মানে মহিলা লিগে ইউজ হতো, এটার ফিউ ম্যাচেস। এখন আমরা তাদের ডোরটা ওপেন করে দিয়েছি, অ্যান্ড দে অল অফ দেম, যে আর এই 4 জনই কিন্তু ফর্মার বাংলাদেশ টিমের প্লেয়ার। তো আপনার হয় কি, আপনি ক্রিকেটার যখন আম্পায়ারিংয়ে আসে, দে আর অ্যাহেড দেন নর্মাল ইয়ে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, পাইপলাইন আমার 4 জন আছে। এক, দ্বিতীয় হচ্ছে যে আমরা রিসেন্টলি, আপনারা হয়তো দেখেছেন যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম কাগজে, হ্যাঁ, এখন সেই কাগজের ইয়েতে প্রায় 700 অ্যাপ্লিকেশন পড়েছিল, তার মধ্যে প্রায় 40টা মেয়ে অ্যাপ্লিকেশন করেছিল। এর মধ্যে পরে যখন আমরা পরীক্ষা নিই, সে পরীক্ষায় এসছিল প্রায় 600 সামথিং, ওইখানে আমরা শর্টলিস্ট করেছি 100 সামথিং। তো এইখানে আরও 10-15 জন পাইপলাইনে আছে। এরা, আমরা ক্রিকেট বোর্ড আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ফুল সাপোর্ট দিব। এখন তারা কেরিয়ার হিসাবে নিতে পারে। এর মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু আমাদের বোর্ড, প্রেসিডেন্ট সাহেব, আমরা কিন্তু এই মহিলা আম্পায়ারদেরও ক্রিকেট বোর্ডের চাকরির অ্যাপ্রুভড হয়ে গেছে। সো সুতরাং এইটাই হচ্ছে, দেখেন ছেলেরা যেরকম সৈকতকে দেখে উপরে আসে, এখন মেয়েদের জন্য একটা এভিনিউ, আমি মনে করি এভিনিউ বেড়ে যাচ্ছে দিস টু টেক দিস অ্যাজ আ ক্যারিয়ার। মিঠু ভাই, ছোট্ট করে একটু জিজ্ঞেস করবো আম্পায়ারদের মান উন্নয়নের জন্য, যেহেতু আম্পায়ারিং একটা হিউম্যান স্কিল, এবং আমাদের সোশ্য ইকোনমিক কালচারাল ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা যায় যে হিউম্যান স্কিলটা খুব বেশি গড়ে আসলে ওঠে না মানুষের, একটা সাধারণ মানুষের। তাদেরকে আরও মোটিভেট করার জন্য, হিউম্যান স্কিলটা বাড়ানোর জন্য আপনারা কি আরও উন্নততর ওয়ার্কশপের আয়োজন করবেন কিনা সামনে, যাতে আরও অনেকে তাদের স্কিলটা বাড়াতে পারে সত্যিকার অর্থে? ডেফিনেটলি, যে দের ইজ এ বিগ প্ল্যান। আমরা অ্যাকচুয়ালি এটা টেক ওভার করার পরে, এই কমিটি আসার পরে হোয়াট উই হ্যাভ ডান হচ্ছে 18টা আমরা রিফ্রেশার্স কোর্স করেছি সারা বাংলাদেশে। কিন্তু তারপরে আপনার ধরেন আমরা ইংলিশ টেস্ট নিয়েছি তাদের ক্যাপাবিলিটি জানার জন্যে, তারপরে তাদের আই টেস্ট করছে। সো এইগুলি একটা প্রসেসে যাচ্ছে, যেটা আমরা ফার্দার এনহ্যান্স করব বাইরের আম্পায়ার কোচেস এনে।
টু টেক আস টু নেক্সট লেভেল। এর মধ্যে কিন্তু আপনি আরেকটা নেক্সট লেভেলে আমরা চলে গেছি অলরেডি, সৈকত এলিট প্যানেলে চলে গেছে। সো আমাদের ট্রেনাররাও কিন্তু বাড়ছে, এই যে সৈকত ইজ আ গ্রেট ট্রেনার। হ্যাঁ, সো আমাদের প্ল্যান হচ্ছে যে ভবিষ্যতে এখন খেলা কিন্তু অনেক হয়ে গেছে, তো সুতরাং আমাদের আম্পায়ারও অনেক বাড়ছে। এ পর্যন্ত আমাদের 26 জন আম্পায়ার স্যালারিড আম্পায়ার ছিল, এইটাও তো আমরা মেয়ে বাড়িয়ে দিয়েছি। মেয়েরা যারা এখন ইন্টারন্যাশনাল আম্পায়ার হচ্ছে তাদের জন্য আমরা বাড়িয়েছি। আমি গ্রেটফুল টু আমাদের ফাইন্যান্স ডিরেক্টর যিনি ফাইন্যান্স দেখেন, এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব অ্যান্ড সিও সাহেব, যে তারা বুঝেছে অ্যান্ড অ্যাপ্রুভ করে দিয়েছে। আমাদের বোর্ড অ্যাপ্রুভ করেছে, আমাদের এন্টায়ার আমার কলিগরা যেটা বুঝে অ্যাপ্রুভ করে দিয়েছে, সেটাই পাথ ওপেন হয়ে গেল ফর নেক্সট জেনারেশন টু টেক টু দ্য নেক্সট লেভেল। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6-এর তৃতীয় রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে শীর্ষ দল আবাহনী। কিন্তু মজার বিষয়, জাতীয় দলে 10 ক্রিকেটার যোগ দেওয়ার পাশাপাশি 2 ক্রিকেটার ইনজুরিতে পড়ায় মূল স্কোয়াডে অবশিষ্ট আছে মাত্র 6 ক্রিকেটার। ঢাকা লিগে টানা 13 ম্যাচ জেতা তারকা বহুল দল আবাহনী এখন হিমশিম খাচ্ছে একাদশ গঠন করতে। সোমবার বিকাল 3টা মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে একটি দল। যারা ঘরোয়া ক্রিকেটের খোঁজ রাখেন নিয়মিত, তারা জার্সি দেখেই বুঝতে পারবেন দলটা আবাহনী। কিন্তু এই ক্রিকেটারগুলো কারা? যারা ডাইহার্ড আবাহনী ফ্যান তারাও চিনতে পারবেন না এরা কোন দলের খেলোয়াড়। কিন্তু এবারে ঢাকা লিগে টানা 13 ম্যাচে অপরাজিত থাকা দলটির স্কোয়াডে কেন হঠাৎ এই তরুণ ক্রিকেটাররা? অধিনায়ক নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তানভীর ইসলাম ও তানজিম সাকিব এই 10 ক্রিকেটার আবাহনী ছেড়ে যোগ দিয়েছেন জাতীয় দলে। এছাড়াও পেসার খালেদ আহমেদ ও ওপেনার মাহমুদুল হাসান জয় ইনজুরিতে, তাই তো স্কোয়াডে বাকি আছেন মাত্র 6 ক্রিকেটার। এমন পরিস্থিতিতে কিভাবে একাদশ গড়বে আবাহনী, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। তাহলে কি বাধ্য হয়ে 2 কোচ খালেদ মাহমুদ সুজন ও রাজিন সালেকে অবসর ভেঙে নামতে হবে মাঠে? সেটা ওই বয়স তো নাই, থাক মন চাইতেছিল কালে খেলে ফেলি, বাট না, ডিফিকাল্ট টিম করাও ডিফিকাল্ট হচ্ছে আসলে সত্যি কথা বলতে গেলে। কারণ 10টা প্লেয়ার তো নাই, প্লাস খালেদ আর জয়ও ইনজুর, মানে 12টা প্লেয়ার নাই, ইনফ্যাক্ট 6টা প্লেয়ার আছে। সুপার লিগের 5 ম্যাচের মধ্যে হয়েছে 2 ম্যাচ, বাকি আছে আরও 3টি খেলা। এই মুহূর্তে বাকি 3 ম্যাচ হারলেও আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা উজ্জ্বল। তবে আবাহনীকে চ্যালেঞ্জ জানাতে সবার আগে মোহামেডানকে জিততে হবে বাকি 3 ম্যাচেই, তখন পয়েন্ট সমান হবে 2 দলের। সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট। বর্তমান পয়েন্ট টেবিলে মোহামেডানের নেট রান রেট 0.389, বিপরীতে আবাহনীর নেট রান রেট 2.44। বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে আকাশী নীলরা। তবে এখন জয় পরাজয়, রান রেটের এই কঠিন হিসেবগুলো পাশে রেখে একাদশ গড়াটাই মূল চ্যালেঞ্জ আবাহনী কর্মকর্তাদের। এরা YCL ছেলে 3টা ছেলে এসেছিল, ফাহাদ, সাগর অ্যান্ড জারিফ, আর আরও 2টা ছেলেকে আসছে, একটা হচ্ছে রওশন আর একটা হচ্ছে ইলমান। এরা আমার রাজশাহীর ছেলে সব। আমাকে খুঁজতে হয়েছে যে নন রেজিস্টার্ড প্লেয়ার কারা আছে, আর যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন তারা তো খেলতে পারবে না এই লিগে। আবাহনীর 10 আর অন্য দল থেকে 5 ক্রিকেটার নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের প্রথম 3 টি20-র জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ঘরের মাঠে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে 5-0-তে সিরিজ জেতা উচিত টাইগারদের, বলছেন খালেদ মাহমুদ সুজন। তো এই ড্রেসিং রুমের পরিবেশটা যদি ভালো থাকে, ওরা যদি প্রেশার ছাড়া খেলতে পারে, যেই ফর্মটা ওরা এখানে করেছে সেটা কন্টিনিউ করে, সেই এক্সিকিউশন যদি ঠিক থাকে, তাই মনে করি বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে 5-0 জেতা উচিত। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি ম্যাচের আগে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছেন শেখ মোরসালিন এবং তারেক কাজী, যা দলের ভারসাম্য তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। 1 জুন থেকে শুরু হওয়া ক্যাম্পে 26 জনের দলে নতুন মুখ আসার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন তিনি। সেই সাথে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে বাফুফে সভাপতির অসন্তুষ্টির কথাও জানান ক্যাব্রেরা। বিশ্বকাপ বাছাই পর্বে ফিরতি লেগে আবারও মাঠে নামছে টিম বাংলাদেশ। 6 জুন ঢাকায় লাল সবুজদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আর 11 জুন কাতারে লেবাননের বিপক্ষে খেলবে জামাল মিতুলরা। সময় কম থাকায় অল্প দিনের ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ। 1 জুন থেকে শুরু হওয়া ক্যাম্পের আগেই সুখবর পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। ইনজুরি কাটিয়ে শেখ মোরসালিন ও তারিক কাজীর ফেরার কথা জানালেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা।
মুরসালিন ও তারিকদের দলে ফেরা নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার। তাদের সামর্থ্য সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। এই দুই ফুটবলারের অন্তর্ভুক্তি আক্রমণ ও রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ম্যাচের আগে 26 সদস্যের দল নিয়ে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্পে নতুন মুখ আসার ইঙ্গিত দিলেন ক্যাবরেরা। তরুণ ফুটবলারদের প্রতি বাড়তি নজরদারির কথা জানান এই স্প্যানিয়ার্ড কোচ। 26 ফুটবলারকে নিয়ে আমরা ক্যাম্প শুরু করতে যাচ্ছি। আশা করছি জুনের 1 তারিখ থেকেই প্রস্তুতি শুরু করে দেব আমরা। ক্যাম্পে নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তরুণ ফুটবলারদের নিয়ে আমাদের বাড়তি পরিকল্পনা আছে। ক্যাবরেরা শিষ্যদের সাম্প্রতিক ফর্মে মোটেও সন্তুষ্ট নন কাজী সালাউদ্দিন। এ নিয়ে বাফুফের সভাপতির সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান এই স্প্যানিয়ার্ড। সত্যি বলতে টানা কয়েক ম্যাচ ব্যর্থতায় বন্দী আছি আমরা। বাফুফের সভাপতিও বিষয়টি নিয়ে খুশি নন। সমস্যাগুলো খুঁজে বের করার তাগিদ দেন তিনি। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি। বিশ্বকাপ বাছাই পর্বের আই গ্রুপে 3 হার ও 1 ড্রয়ে এরই মধ্যে সকল আশা শেষ হয়েছে ক্যাবরেরা শিষ্যদের। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে তাই ছন্দে ফেরার কথা জানান হ্যাভিয়ার ক্যাবরেরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।